তো আওয়ামী লীগ কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো? তো হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে। তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ, তারা যদি দেশ চালাতে না পারে। বরং আমরা তো শুনছি যে গত 4.5 মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে, নিয়োগ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য, সেগুলো পুড়িয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা। এখন এর কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে, তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম, তো তারা আবার ভালো না কেন? এটার উত্তরটা দেন। তারা আরো 10 গুণ খারাপ কেন? যে বাংলাদেশ সময় গতকালকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণত সচিবালয় প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য, তো সেটিকে আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা বলছে যে এটা ঝুঁকিপূর্ণ। তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে, তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন, কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক মনে করেন তাদের তো অ্যাক্রিডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে। তার মানে এখন যাদের কাছে অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাদেরকে নিশ্চয়ই তারা তাদের পক্ষের বা তাদের প্রতি তাদের আস্থাভাজন এরকমই মনে করেন, কিন্তু সেই সাংবাদিকদের উপরও তারা আস্থা রাখতে পারছে না। এটা অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে। আজকে তারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুড়ে গেল এবং তাদের যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা ষড়যন্ত্র তত্ত্ব বাজারে ছেড়েছে, যার হাতে সবকিছু, যে এটার কাস্টাডিয়ান, যে এটার গার্ডের দায়িত্ব আছে, তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে তাহলে এই দায়িত্ব কার? এই দায় কার? এখানে হয় বলছে আরাফাত ভাই যে এর পেছনে ষড়যন্ত্র আছে এবং বিগত আপনাদের সময়ে টানা 16 বছরে যে ধরনের অন্যায় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিকে আড়াল করার জন্যই ষড়যন্ত্র করে এই নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আওয়ামী লীগ কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো? এই ধরনের বালুখিল্য কথাবার্তা বলে মানুষকে তো বোকা বানানোর কোনো মানে হয় না। সকল ক্ষমতা তো তাদের, অথরিটি তাদের, দখল তাদের দখলে সবকিছু, অথচ জিনিসগুলো পুড়ে গেল আর দায় দিচ্ছে অন্যদের ঘাড়ে। তো আমার কথা হলো যে এগুলো হয় কি, যে যখন নিজে দায় নিতে পারে না, নিজের কোনো যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে না, তাদের এখানে যেহেতু তারা এখন এই অফিসগুলোর দায়িত্বে আছে, কাজে সেগুলোকে রক্ষা দেওয়া, সুরক্ষা করার দায়িত্ব তাদের। আমি তো বরং আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যে এটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে। কারণ এটি তো খুবই একটা নেককারজনক একটি ঘটনা। আপনি সরকারি দলিল কেন এভাবে পুড়ে যাবে? এখানে হয় তারা নিজেরাই জড়িত ছিল অথবা তাদের এখানে এক ধরনের নেগলিজেন্সি ছিল এবং ফেইলিয়ার ছিল। তারাও এখানে দায়িত্বে আছে, তাদের এই দায় নিতে হবে। বরং আমরা তো শুনছি যে গত 4.5 মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে, নিয়োগ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য, সেগুলো পুড়িয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা। এখন এই ধরনের হাওয়ায় ওপর কথা তো না বলে তারাও যেটা বলছে, তদন্ত করলো না, কিছু করলো না, আগুন লাগলো, সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে বাজারে ছেড়ে দিল। তো এই ধরনের আচরণ এগুলো ভালো না। আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে ইম্পার্শিয়াল একটা তদন্ত করে যাদের সামনে হাজির করা কেন কিভাবে হয়েছে। এবং যেহেতু তারা এখন ক্ষমতায়, তারা সরকারের দায়িত্বে আছে, তাদের অধীনে অফিস, তাদের সবকিছু, কাজে দায়ী তাদের ঘাড়েই বর্তায়। এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদের কেউ ষড়যন্ত্র করেছে, সেটাও প্রমাণ করার দায়িত্ব তাদের। যতক্ষণ না করতে পারছে তার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে। যেমন কথা হলো যে এই ধরনের পাল্টাপাল্টি করার প্রয়োজন নেই। তাদের ক্ষমতায় আছে, তাদের হাতে সবকিছু, তারা এটা প্রমাণ করে দেখ তদন্ত করে। কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলের আমলারাই এখনো সচিবালয়ের নেতৃত্বে আছে, তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে এগুলো ঘটিয়েছে কিনা। আর তাহলে তারা ক্ষমতা ছেড়ে দেখ, তারা যদি দেশ চালাতে না পারে। এসব কথা বলতে লাভ নাই। আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিষয় নিয়ে তাদের কত অভিযোগ, অথচ এই আমলে তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা, হাজার হাজার কোটি টাকা চলে গেল। এই আমলে তো আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বেড়ে যাচ্ছে। এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে, তারা যেটা বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট, এটা আটকাতে পারছে না। এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তারা বৃদ্ধি করে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে। যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত, তা সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে এবং আরো 10 গুণ বেশি করে হচ্ছে।
তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না, এখন আছে। এই ডিএমপি কমিশনারই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি চলছে, এটাকে আইনের শাসন বলে? তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো, এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে চাকরিচ্যুত করছে সাংবাদিকদের, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে। এখন করতে পারছে? এখন করতে পারছে? আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যমে, এটা তো আপনারাই দেখেছেন। এবং কিছু কিছু টক শো ছিল, কিছু কিছু টেলিভিশন ছিল, তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলতো। কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপায় না। আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে, ছাপাতে তারা ভয় পায়। কখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে, আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল? তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো, আমাদের একটা বক্তব্য নেওয়া আপনার প্রকাশ করা তো দূরের কথা, আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে, আমরা একটা ব্যানার ছাপাতে পারি না। যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয়া আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না। আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, জয় বাংলা। এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা লিখে আপনি ছাপাতে যান, পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার যারা ছাপায় প্রিন্ট করে কেউ করবে না। তো আজকে এই ধরনের অঘোষিত না, ঘোষণা দিয়েই তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, মানে ফ্যাসিজমের এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে। যে বিষয় নিয়ে এইসব এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা, আজকে তো প্রফেসর ইউনূসের ক্যাবিনেটে আছে, যারা হিউম্যান রাইটস এর কত তাদের কথাবার্তা কান্নাকাটি, আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোনো বিচার ছাড়া অন্যায় ভাবে শিক্ষক, আপনার সাংস্কৃতিক কর্মী, লেখক, রাজনীতিবিদ সবাইকে, শাহরিয়ার কবিরকে ধরে রেখে দিয়েছে, এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয়। ফর্মার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায়। আপনাদের আমলেও তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল, সেখানে অনেককে বন্দি করে মানবেতর জীবন যাপন করতে হয়েছে তাদের। তো সেই আয়না ঘরের তারা ইনভেস্টিগেট করে বের করুন, বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়ে এসছে একটু দেখান, আপনি একটু দেখান কোন লেখক, সাহিত্যিক, কবি, প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালের মতো একজন মানুষ বা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা এরকম, বিএনপির কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে? এবং সেই আয়না ঘরের বা এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর যে আপনার কমিশন করলো, সেই কমিশনের হেড এমন একটা লোককে বানাতে হলো যে হচ্ছে একজন জঙ্গির মামা শ্বশুর, এবং তারা যোগ সাজস করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন ইমপ্লিকেট করার চেষ্টা করছে। তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন, যদি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে তারা এই তদন্তগুলি করতে চাইতো, তাই না? আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে, তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম, তো তারা আবার ভালো না কেন? এটার উত্তরটা দেন, তারা আরো 10 গুণ খারাপ কেন? যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল, সেটা এখন গেলেও আপনি পাবেন। এফবিআই তখন সেই সময়ের এজেন্ট, স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রফর্ড, সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন, তাহলে আমরা মেনে নিব। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে। না, আগে এফবিআই যে রেফারেন্স দিল সে এফবিআই কি আগে বলাতে বলেন। সরকারের পক্ষ থেকে তো ওরা অনেক মিথ্যাচার করছে। এফবিআই কে যেহেতু তারা টেনেছে, এফবিআই তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, তাই না? তো এফবিআই সেই ডেবরা ল্যাপ্রফর্ড তাকে দিয়ে বলতে বলেন। এই যে ডেইলি স্টারের যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে, বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলস, সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের। সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রফর্ডকে কমিউনিকেট করে, কন্ট্যাক্ট করে, এবং সেখান থেকে উঠে আসে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে। এবং এই পুরো জিনিসটা উঠে আসে, তারাই বলছে ডেইলি স্টার রিপোর্টে 2014 সালে
ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজভি আহমেদ রিজভি। একটা কেসের পরে। কিন্তু এই যে লিন্ডা স্যামুয়েলস এর কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে, সে তো 2013 সালে মারা গেছে। আর এই পুরো ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে 2014 সালে, এই রিপোর্টে আছে। তো মৃত লিন্ডা স্যামুয়েলস 2014 সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রভটকে আপনার কন্ট্যাক্ট করলো? এই উত্তরটা আগে দিতে বলেন। মিথ্যাচার করতে যে স্ক্রিপ্টটাও সাজাতে পারে না ঠিক করে, ভুল করে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিন্ডা স্যামুয়েলস মারা গেছে, ডেবরা ল্যাপ্রভট তো বেঁচে আছে। উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল আপনার ক্রাইম ইনভেস্টিগেটর। উনার একটা অফিসিয়াল লিঙ্কডইন পেজ আছে, অফিসিয়াল। তো ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে, আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিব, আমি পোস্টও করেছি আমার টুইটারে। ডেবরা ল্যাপ্রভট কিছুদিন আগে তার লিঙ্কডইনে একটা পোস্ট করেছে। কি নিয়ে পোস্ট করেছে জানেন? বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে। কোন বিষয়টি নিয়ে করেছে জানেন? তারেক রহমানের যে অর্থ পাচার, সেটা নিয়ে ডেবরা ল্যাপ্রভট পোস্ট করেছে। তো ডেবরা ল্যাপ্রভট বেঁচে আছে, তাহলে এই সরকারকে বলেন যে ডেবরা ল্যাপ্রভট যে ওই $300 মিলিয়ন সজীব ওয়াজির জয় পেয়েছিল, তো ডেবরা ল্যাপ্রভট ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না? সে তো বেঁচে আছে। এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না? কাজে এরা এগুলো সব বানাচ্ছে। এই যে টিউলিপকে নিয়ে যেটা করলো, আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে। কেন ধরা খাবে? ধরেন অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনূসের অ্যান্টি কারাপশন কমিশন। সো এটা যদি শুরু করে, তাহলে খুব স্বাভাবিকভাবে টিউলিপ যেহেতু ইউকে তে একজন মিনিস্টার, এটা একটা খবর হবে। খবরটা কি? যে বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন টিউলিপ সিদ্দিকীর বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে। খবরটা কিন্তু এইটা, তদন্ত শুরু করছে, কারণ করেছে তো। কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো, এই তদন্তটা কেন শুরু করলো? কারণ তার পিছন দিকে যান, এক ব্যক্তি রিট করেছে কোর্টে, তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আচ্ছা, যে ব্যক্তি রিট করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিট করেছে? তার পিছন দিকে যান, কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসছে যে টিউলিপ সিদ্দিকী ওই রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেগোশিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে। আচ্ছা, বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো? তারও একটু পিছিয়ে যান। বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে? একটা ওয়েবসাইটস এর রেফারেন্সে। ওয়েবসাইটস এর নামটা কি? সব একটু চেক করে দেখেন। গ্লোবাল ডিফেন্স কর্প, এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে। যেরকম একটা ডিল হয়, সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা টিউলিপ এটার সাথে ছিল, সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো এটা রিপোর্ট করলো। সেই রিপোর্টের বেসিসে রিড করা হলো, রিটের বেসিসে অ্যান্টি কারাপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো। ইউকে এর বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টি কারাপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে। খুব স্বাভাবিকভাবে আসবে, কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন, এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র, সেটা কোনটা? সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প। ওইখানে একটু যান, গ্লোবাল ডিফেন্স কর্পে যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায়, কাদের, এটা কারা, দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট। এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই, এটা কোনো অ্যাড্রেস নাই। আমি ব্লুমবার্গকে এই ওয়েবসাইট পাঠিয়েছি, বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি, ডয়চে ওয়েলে ইন্টারন্যাশনালকে পাঠিয়েছি, ফাইন্যান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি, জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো? কেউ চিনে না, নোবডি হ্যাভ এনি ক্লু। এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায়। 40% খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। মানে এটা বাঙালি কিছু লোকজন আছে, বিএনপি জামাতি, যারা আওয়ামী লীগ বিরোধী, তারা ইউএসএ থেকে চালায় এই পেজটা। এটার কোনো চালচুলা নেই, ঠিক আছে? তো এরকম একটা শেডি, একটা ফেক একটা ওয়েবসাইট, সেটা একটা রূপকথার গল্প ছাপিয়ে দিল যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে এত টাকা লেনা দেনা হয়েছে। এবং অদ্ভুত ভাবে আমাদের দেশের গণমাধ্যমগুলো এরকম একটা ধরেন আনঅথেন্টিক গার্বেজ একটা সোর্সের উপর ভিত্তি করে রিপোর্ট করলো। আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে, কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওইখানেও রিপোর্ট করানো হয়েছে এই জিনিসটা।